এক মাস গাড়ি ছাড়া চলার পরামর্শ দিয়েছেন মন্ত্রী, এমন দাবিতে একটি পোস্ট শতাধিক ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। লক্ষাধিক মানুষ এখানে প্রতিক্রিয়াও জানিয়েছেন। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। কোনো মন্ত্রী এমন কোনো কথা বলেননি। ওদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির একটি ছবি পোস্ট করে চূড়ান্ত আবেগ মিশিয়ে জানানো হলো অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন খামেনি, তবে একটি পা হারিয়েছে। শেষে যাচাই করে দেখা গেল এই ছবিটি আসল নয়, এআই দিয়ে বানানো। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। সারা দেশে এক মাস গাড়ি ছাড়া চলার পরামর্শ দিয়েছেন পরিবহন ও সেতু মন্ত্রী শেখ শফিউল আলম। এমন দাবিতে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ফেসবুকে পোস্টগুলো ভাইরাল হয়ে বহু মানুষের নজরে আসে। প্রতিক্রিয়াও জানায় শত শত মানুষ। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্য করেননি এবং নির্ভরযোগ্য কোনো সূত্রেও এমন বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটো কার্ডে দাবি করা হয় মুস্তফা খামেনি ইসরায়েলের হামলায় একটি পা হারিয়েছেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। কয়েক হাজার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া এই পোস্টটিকে ঘিরে অনেকেই আবেগঘন হয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়, বরং এআই প্রযুক্তি দিয়ে তৈরি। আবার বাহরাইনের মানামায় মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলায় 200 সেনা নিহত হয়েছে এবং বেঁচে থাকা বাকি সেনাদের কান্নার ভিডিওর দাবিতে ছড়ানো ভিডিওগুলো ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে যাচাই করে দেখা যায় প্রচারিত ভিডিও দুটি আসল নয়, এগুলো এআই দিয়ে তৈরি। ইরানের একটি গ্রামে শিশুদের ফুটবল খেলার সময় আকাশ দিয়ে ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার একটি ভিডিওকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। 2018 সালের সৌদি আরবের একটি পুরনো ভিডিওকে বর্তমান সংঘাতের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতে নানা অপতথ্য ছড়িয়েছে। এর মধ্যে অধিকাংশ গুজবই ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শামসুল আলম। তার সাথে যুক্ত হচ্ছে আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাই, আপনি প্রতিবেদনেই হয়তো দেখেছেন যে এক মাস গাড়ি ছাড়া চলার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। এরকম একটি অপতথ্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হলো। দিন শেষে জানা গেল এর কোনো ভিত্তি নেই। তবুও অনেক মানুষ আছেন তা ইতিমধ্যেই তারা বিষয়টি মেনে নিয়েছেন। একটি অস্থিরতা তৈরির একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অপতথ্য বা গুজবগুলোতে। আপনার কাছে জানতে চাই, এই ধরনের অপতথ্য বা গুজবগুলো আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে কতটুকু প্রভাব ফেলে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো নিয়ে আপনি বেশ কিছু তথ্য সমৃদ্ধ বিশ্লেষণমূলক বিষয়গুলো দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। সেজন্য ৭১ টিভিকে আমি ধন্যবাদ জানাবো। আপনাদের সচেতন প্রচারণা এগুলো থেকে আমাদেরকে আরও সতর্ক করবে। বিশেষ করে যে প্রথম যে বিষয়টি, যে আমাদের যোগাযোগ মন্ত্রী যে বলেছেন, যে একটা কথা তারপরেও এটা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যে এক মাস গাড়ি ছাড়া বলেছেন। তো আমরা হিসেবে ধরে নেই ওনার এই মন্তব্যটা আসলো কেন, সে বিষয়টা হচ্ছে প্রথম থেকে উনি দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখি যে এই বিশেষ করে বাস ট্রাক অনার্স মালিক সমিতির একটা সভায় উনি ঘোষণা করেছিলেন যে এই যে চাঁদা নেওয়ার ব্যাপারটা, বিশেষ করে আমাদের দেশের যে প্রচলিত রীতিনীতি আমরা দেখি এক সময় যে বিভিন্ন ধরনের জেলা আন্তঃজেলা বিভিন্ন পরিবহনে একটা অলিখিত ট্রাক বাস মালিক বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠন কিন্তু এটা টাকা উঠায়, তারা নির্দিষ্ট পরিমাণে
এবং এটা এক ধরনের বৈধতাই পেয়ে গেছে বলা চলে। সেই বিষয়টাকে উনি এটা একটা বৈধতা দেওয়ার একটা বক্তব্য উপস্থাপন করে, যদিও তিনি পরে এটাকে ক্লারিফিকেশন দিয়েছেন। ওইখান থেকেই এই জিনিসগুলো যে তার সম্পর্কে বিশেষ করে তিনি যে এই কথাগুলো বলতে পারেন এটাকে প্রমাণ করার জন্যই এই বিষয়টা ছড়ানো হয়েছিল। আসলে এই ধরনের যে ছড়ানোর বিষয়টি জনমানসে এক ধরনের প্রতিক্রিয়া হয়। সেক্ষেত্রে এর পরপরই আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদেরকে সতর্কবাণী করে দিয়েছেন যে বক্তব্য বিবৃতিতে তারা যেন সচেতন হন। এ কারণেই কিন্তু এই জিনিসটা তার সম্পর্কে আবারও প্রচলিত হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি যে একটা মহল সবসময় চেষ্টা করছে যে মিথ্যা অপতথ্যগুলো দিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো। আমি গত 4-5 দিন আগেও একটা ইয়েতে আপনাদের এই ফ্যাক্ট নিউজের বিশ্লেষণে বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও জনসচেতনতা বাড়ানো দরকার। অর্থাৎ কারা করছে এই বিষয়গুলো তাদেরকে ট্রেস করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো কাজ করতে পারে। না হলে এই বিষয়গুলো কিন্তু এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে সরকারের মধ্যেও এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে। এবং আপনি ঠিকই বলেছেন, এই বিষয়টাতে আমরা আরো যাব। আইনের যে প্রয়োগ সেই জায়গাটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা অপতথ্য বা গুজব যে ধরনের দেখছি, দুটি ধরন রয়েছে। একটি হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে কোনো পক্ষ আরেক পক্ষকে ইতিবাচক বা নেতিবাচক নানা ধরনের প্রভাবিত করার জন্য তারা এই ধরনের অপতথ্য বা গুজবগুলো ছড়াচ্ছে। আরেকটা আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে বাংলাদেশের সাথে তেমন কোনো কানেকশন নেই। হয়তো ধরুন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের প্রসঙ্গটি, সেখানে অনেক সময় নানা ধরনের গুজব আমাদের এখানে বড় আকারে ছড়িয়ে পড়ে, এবং যার মূল কারণটা হচ্ছে ভিউ বাণিজ্য। এই যে ভিউ বাণিজ্যের প্রবণতা চলে এসেছে তথ্য প্রচারের ক্ষেত্রে, সেটিকে আপনি কিভাবে দেখেন? বিষয়টা যে একটা তো জাতীয় পর্যায়ের কিছু বিষয়গুলো আমরা দেখলাম, এর সঙ্গে যুক্ত হয়েছে বর্তমানে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে সংঘাত। এই সংঘাত মুসলিম বিশ্বের একটা রাষ্ট্র হিসেবে বা তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে আমাদের জনগণও কিন্তু এ ব্যাপারে বেশ সচেতন, এবং তাদের মধ্যে এক ধরনের একটা অনুভূতি কাজ করে। ইরান মুসলমানদের একটা রাষ্ট্র, তার সঙ্গে ইহুদি একটা রাষ্ট্রের যে সংঘাত, এগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য রয়েছে। সেক্ষেত্রে এই ধরনের নিউজগুলো তারা কিন্তু সাদরে গ্রহণ করে অনেক সময়। যদিও আমরা দেখছি যে বাহরাইনের যে একটা সেনা ঘাঁটিতে হামলা করে 200 জন নিহত হয়েছেন এই বিষয়টা, তারপর ইরানের প্রেসিডেন্টের যে তার যে পা কেটে ফেলা হয়েছে সে বিষয়গুলো, এবং এই ধরনের কাজগুলো আসলে অনেকটা পরিকল্পিতভাবেই করা হচ্ছে, এবং আমরা দেখেছি ডলার খরচ করে এগুলোকে বুস্ট করা হয়। এই কারণে আমি বলবো যে বিষয়টা হচ্ছে এখন ওই জায়গাটায় যেমন সেই ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা নতুনভাবে নির্বাচিত হয়ে তাকে কিন্তু জনসমক্ষে দেখা যাচ্ছে না, এবং নেতানিয়াহু সম্পর্কেও কিন্তু এই ধরনের আমরা গুজব শুনি। তাই বিষয় যে জনসমক্ষে না আসার কারণে কয়েকদিন না আসলেই বা বক্তব্যের এই ধরনের তথ্যগুলো সবচেয়ে বেশি ছড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে সমাধানের কথা বলবো। এই পর্যায়ে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, আমরা তথ্য অপতথ্য গুজব নিয়ে আমরা কথা বললাম, নানা ধরনের গুজবের যে প্রবণতা যেভাবে ছড়াচ্ছে সেই উদ্দেশ্য নিয়েও কথা বললাম, কিন্তু একটা লম্বা সময় যাবৎ যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে বা যারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে তাদেরকে আসলে আমরা আইনের আওতায় আসতে দেখেছি। আইন কি বলে এই নিয়ে? আমাদের যে দেশের যে প্রচলিত আইন যেটা রয়েছে, যে যতটুকুই রয়েছে সেটা কিন্তু আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। এগুলোর দিকে আমরা কিন্তু নজর দিচ্ছি না। এআই প্রযুক্তি দিয়ে যে একটা দেশের সামগ্রিক ব্যবস্থাটা কিন্তু অস্থির করে তোলা সম্ভব, যেটা আমরা গত নির্বাচনেও দেখেছি। নির্বাচনের পরও যে সরকার ক্ষমতায় আসছে তার পরপরই সে সরকারের কিছু কার্যক্রম নিয়েও এআই প্রযুক্তি দিয়ে কিন্তু বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে আমরা দেখছিলাম যে গত বিশ্লেষণে শিক্ষামন্ত্রী একে সরিয়ে দেওয়া হয়েছে, আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করে জনগণকে অস্থির করে তোলা, বিভ্রান্তি সৃষ্টি করা। কিন্তু রিয়েল অর্থে যে আইনগুলো রয়েছে আমাদের দেশে সেগুলো কিন্তু কাজে লাগানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে যারা দায়িত্বশীল পদে রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো
দেখছে না। তথ্য অধিকার কর্মকর্তা আমাদের দেশে রয়েছেন তারা, তারপর আরও প্রযুক্তির অনেক শাখাগুলো রয়েছে, তারা এই বিষয়গুলো যথাযথভাবে হ্যান্ডেল করতে পারছে না। গত আলোচনায় আমি বলেছিলাম এগুলোতে একটা সামগ্রিক সমষ্টিগত সিদ্ধান্ত নিতে হবে, যাতে তথ্যের অবাধ অধিকার যেটা আমাদের রয়েছে সেটা ক্ষুণ্ণ না করে অপতথ্য যারা ছড়াচ্ছে তাদের রুটটাকে বের করে যদি আমরা নিয়ে আসি, তা আমাদের কিন্তু প্রচলিত আইনেই তাদেরকে কিন্তু সাজা দেওয়া যায়। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো সাজার ব্যবস্থা করতে পারিনি। সে কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রচার মাধ্যমে এই অপতথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে এবং দেশীয় বা আন্তর্জাতিক বিভিন্ন খবরগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ায় একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেজন্যই প্রয়োজন আমাদের আইনকে আরও কার্যকরী করে তোলা, অর্থাৎ আইন এটা এই জন্যই করা হবে যাতে সবাই সচেতন হয় এবং বিভিন্ন গণমাধ্যমগুলো যে রয়েছে তারাও কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করতে পারে। এই জন্য প্রয়োজন সরকারি দিক থেকেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই, আমরা যেহেতু এই ধরনের আইন বা শাস্তি প্রসঙ্গ নিয়ে যখন আলাপ করছি, এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম যা সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে, যেখানে সবচেয়ে বেশি এই ধরনের গুজব বা অপতথ্যগুলো ছড়ায়, সেই ধরনের টেক জায়ান্টের কোনো অফিস কিন্তু আমরা এখন পর্যন্ত বা তাদের সাথে যোগাযোগের কোনো সরাসরি ব্যবস্থা কিন্তু গত 17 বছরে আমরা দেখিনি। এখনও সাম্প্রতিক সময় কি সেটির কোনো সম্ভাবনা দেখেন বা এটির প্রয়োজনীয়তা আছে কিনা এই বিষয়টার ক্ষেত্রে কি মনে করেন? অবশ্যই আমার বিশ্লেষণে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, এটা নিয়ে কিন্তু সচেতন হওয়া দরকার। আপনি যে বললেন গত 17 বছরে কিন্তু এই ব্যাপারে আলাদা কোনো যে অফিস বা কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া এই ধরনের কিন্তু করা হয়নি। সে কারণে এগুলো কিন্তু প্রচার, যেহেতু প্রযুক্তি কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে এগুলোর দিকে যাতে নজর রাখা যায় সে কারণে একটা আলাদা কিন্তু সংস্থা দরকার এবং সেটার সঙ্গে গণমাধ্যমগুলো জড়িত থাকতে পারে, গণমাধ্যমের দায়িত্বশীল লোকজন থাকবে, আরও আইন বিশেষজ্ঞ থাকবে। সবাই মিলিতভাবে যদি এটা আমরা করতে পারি তাহলে কিন্তু এটা এগিয়ে যাবে। এটা খুবই জরুরি এখনকার প্রেক্ষাপটে, বৈশ্বিক বা দেশীয় প্রেক্ষিতে এই বিষয়টা আমাদের যে নতুন সরকার আসছে তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। আমরা আশা করব আমাদের যে এখন যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার যে কর্মকুশলতা এখন দেখা যাচ্ছে, আশা করি তার নজরে এদিকে পড়বে এবং তিনি দ্রুত এটি নিয়ে একটি সিদ্ধান্ত নেবেন। ডক্টর শামসুল আলম, আমরা তো শাস্তি নিয়ে, আইন নিয়ে আলোচনা করে ফেললাম, কিন্তু যে সাধারণ মানুষ যারা আসলে এই গুজবের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ আমি সারাদিনে হয়তো আমার ফেসবুকে স্ক্রল করার সময় একটা বা দুটো অপতথ্য বা দেখে ফেললাম, কিন্তু আমার যাচাই বা বাছাই করার হয়তো সেই সময় আমার কাছে হয়তো সেটি থাকবে না। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে কি সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখেন? অবশ্যই আপনার এর সঙ্গে আমি একমত যে সরকারি পর্যায়ে তো আছেই, বেসরকারি পর্যায়ে কিন্তু যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যেমন 71 টিভি যে ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে, অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে তারাও যদি একই ধরনের বিষয়গুলো প্রচার, যেহেতু এই ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর উপর কিন্তু জনগণ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরাখবর দেখে, সেক্ষেত্রে সেখান থেকে যদি আমরা সচেতন করতে পারি, সরকারি যে তথ্য মন্ত্রণালয় রয়েছে তারা যদি উদ্যোগ নেয়, সরকার যদি বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয় এবং এই বিষয়কে জনগণকে সচেতন করে তোলে, তাহলে বিষয়টি আরো অনেক বেশি সহজ হয়ে আসবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুল আলম। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে, বেশ কিছু মতামত আপনার কাছ থেকে আমরা পেলাম। ধন্যবাদ আজকে সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শামসুল আলম। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71-এর সাথে।